হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এজে লার্ন। আজকে আমরা আলোচনা করব হাইড্রোমেকানিক্স এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভিসকোসিটি বা সান্দ্রতা। এখানে আমরা শিখব একটা তরল যদি প্রবাহিত হয় বা একটা প্রবাহী যদি প্রবাহিত হয় তাহলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। আমরা আগের দিন বা আগের ক্লাসে সারফেস টেনশন সম্বন্ধে আলোচনা করেছিলাম, যেটা ছিল শুধুমাত্র স্থির তরলের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো তরল থেমে থাকে তাহলে তার ক্ষেত্রে সারফেস টেনশন আমরা সমস্ত রকম আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভিসকোসিটি, অর্থাৎ একটা তরল যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ প্রবাহিত তরলের মধ্যে কি কি ধর্ম দেখা যায়, তাই সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার ভিসকোসিটি। ভিসকোসিটি বা সান্দ্রতা। প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে ভিসকোসিটি বা সান্দ্রতা জিনিসটা কি, এবং এই সান্দ্রতা বা ভিসকোসিটি কার দেখা যায়, কোন ধরনের তরলের ক্ষেত্রে দেখা যায়। ভিসকোসিটি বা সান্দ্রতা মূলত দেখা যায় যে সমস্ত তরল বা যে সমস্ত প্রবাহীগুলি প্রবাহিত হয় অর্থাৎ স্থির থাকে না, সেজন্য এটাকে আমরা হাইড্রোমেকানিক্স এর পার্টে ফেলি। মেকানিক্স অর্থাৎ মোশন আছে সেই সমস্ত পার্টে একে আমরা ফেলি। ভিসকোসিটিকে বলা হয় ফ্রিকশন অফ লিকুইড, অর্থাৎ আমরা আগে নিউটনস লজ অফ মোশনে ফ্রিকশন সম্বন্ধে পুরো ডিটেইলসে জেনেছি। ওই ফ্রিকশনটা কি ছিল, একটা তরল পৃষ্ঠের সঙ্গে একটা কঠিন পৃষ্ঠের সঙ্গে আর একটা কঠিন পৃষ্ঠ পরস্পর সংস্পর্শে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল, তাদের গতির বিপরীতে ক্রিয়াশীল বলটা আমরা কি বলেছিলাম, ঘর্ষণ বা ফ্রিকশন। বাট আজকে আমরা ডিসকাশন করব যে একটা তরল পদার্থ বা তরল যে প্রবাহিত হচ্ছে তার মধ্যেও কিন্তু ফ্রিকশনাল ফোর্স দেখা যায়। সেই ফ্রিকশনাল ফোর্সকে আমরা কি বলবো, ভিসকোসিটি। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে ঘর্ষণ যে ভূমিকা পালন করে, তরলের ক্ষেত্রে ভিসকোসিটি বা সান্দ্রতা সেই জিনিসটাই পালন করে। আমরা এখন দেখব এই চ্যাপ্টারের বেসিক জিনিসটা কি আছে, অর্থাৎ সান্দ্রতা বলতে কি বোঝায়। তার আগে আমাদেরকে বুঝতে হবে প্রবাহী জিনিসটা কি। দেখো, প্রবাহী জিনিসটা ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে, প্রবাহী মানে হচ্ছে যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তরলকে আমরা প্রবাহী বলতে পারি, তরল প্রবাহিত হতে পারে। এই তরল প্রবাহীকে আমরা দুভাবে ভাগ করব। একটা হচ্ছে ধারারেখ প্রবাহ, প্রবাহী, অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে শান্ত প্রবাহ, এবং আরেকটি হচ্ছে অশান্ত বা ক্ষুদ্র প্রবাহ। অশান্ত বা ক্ষুদ্র প্রবাহ। আমরা প্রথমে বুঝবো যে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ কি। ধরো একটা নল, এই নল দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, ওকে। এখন এই প্রবাহীর একটা লেয়ার যদি অপর লেয়ারকে যদি ছেদ না করে, অর্থাৎ এই লেয়ারটা একটা নিজস্ব বেগ নিয়ে যাবে, এই লেয়ারটা একটা নিজস্ব বেগ নিয়ে যাবে, এবং এই লেয়ারটা একটা নিজস্ব বেগ নিয়ে যাবে, অর্থাৎ এর প্রত্যেকটা লেয়ার একটা সমবেগ নিয়ে যাবে, অর্থাৎ একটা লেয়ার অপর লেয়ারকে ছেদ করবে না, সেটা তাদের আমরা কি বলবো, ধারারেখ বা শান্ত প্রবাহী। বাট অশান্ত প্রবাহী মানে কি, সেম একটা প্রবাহী নলের মধ্য দিয়ে একটা জলের লেয়ারের সঙ্গে আরেকটা জলের লেয়ার কিভাবে মিশে যাবে, অর্থাৎ এর প্রত্যেকটা লেয়ার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে বা একে অপরের সঙ্গে মিশে যাবে, তাদের আমরা কি বলবো, অশান্ত প্রবাহী। এই সম্বন্ধে আমরা ডিটেইলস আমাদের আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে কি জাস্ট কেবল বেসিকটা বলে দিচ্ছি, কারণ আমরা এখানে পড়াবো সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক বা ভিসকোসিটি, সেজন্য এটা বলা উচিত, সেজন্য বললাম যে সান্দ্রতা বা ভিসকোসিটি তাদের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত প্রবাহীগুলি প্রবাহিত হয়। সেই সূত্রে প্রবাহীকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ধারারেখ মানে হচ্ছে কি, একটা তরলের প্রত্যেকটা লেয়ার ওরা একটা নির্দিষ্ট সমবেগ নিয়ে যায়। আর অশান্ত বা ক্ষুদ্র প্রবাহী মানে কি, তরলের প্রত্যেকটা লেয়ার ওরা একে অপরকে ছেদ করে এবং এদের বেগ সমান হয় না। অর্থাৎ এর ক্ষেত্রে এটা একটা বিন্দু যদি এ নিই, এটা একটা বিন্দু বি, এটা একটা বিন্দু সি, তাহলে ভি এ অর্থাৎ ভেলোসিটি অফ এ ইকুয়াল টু ভেলোসিটি অফ বি ইকুয়াল টু ভেলোসিটি অফ সি। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এ BC, অর্থাৎ velocity of A not equal to velocity of B not equal to velocity of C।
এটা হলো আমার প্রবাহী। আমরা মূলত সান্দ্রতা মূলত দেখা যায় ধারণাত্মক প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত প্রবাহীর একটা জলস্তম্ভের লেয়ার বা একটা তরলস্তম্ভের লেয়ার অপর একটা তরলস্তম্ভের লেয়ারের সঙ্গে ইন্টারসেক্ট করে না বা ছেদ করে না, সেই সমস্ত প্রবাহের ক্ষেত্রে আমরা সান্দ্রতা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। তাহলে দেখো সান্দ্রতা বলতে কি বোঝাবো আমরা? তাহলে ধরো এ একটা জলের লেয়ার, এ একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে, জলটা কিন্তু এদিকে যাচ্ছে, হলো এই একটা জলের লেয়ার, এই একটা জলের লেয়ার, এই একটা জলের লেয়ার, এই একটা জলের লেয়ার, এই জলের লেয়ার গুলো একে অপরের সঙ্গে ছেদ করেনি, দ্যাটস মিন এটা হচ্ছে ধারালো প্রবাহ। ধারালো প্রবাহ, তার মানে এই একটা নলের মধ্য দিয়ে বা একটা তরল স্তম্ভের প্রত্যেকটি তরল স্তর একে অপরের বেগকে বাধা দেবে, অর্থাৎ এই এই স্তরটি 1 নম্বর স্তরটি 2 নম্বর স্তরের বেগকে বাধা দেবে, 2 নম্বরটি 3 নম্বরকে বাধা দেবে, 3 নম্বরটি 4 নম্বর বাধা দেবে, অর্থাৎ একটা লেয়ার অপর লেয়ারের বেগকে অর্থাৎ গতি বেগকে বাধা দেবে, অর্থাৎ এদের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি করবে। তরলের এই যে ধর্মকে আমরা কি বলবো? সান্দ্রতাঙ্ক। অর্থাৎ তরলের এক বা একাধিক স্তরের মধ্যে যে কোনো একটি স্তর যদি অপর স্তরের সাপেক্ষে গতিশীল হতে চায়, তাহলে অপর লেয়ার ওই লেয়ারের গতিকে বাধা দেবে, অর্থাৎ ওর গতির অভিমুখের বিপরীতে একটা বল প্রয়োগ করবে, তাকে আমরা কি বলবো? সান্দ্র বল বা সান্দ্রতা। ঠিক যেমন আমরা নিউটনস লজ অফ মোশনে পড়েছিলাম, এই একটা সারফেস, এখানে একটা বস্তু রাখা আছে, কঠিন বস্তু রাখা আছে, আমি একে এদিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে কি এই বস্তুটা এই দিক দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করবে, কিন্তু এই সারফেসটা এই বস্তুকে একটা উল্টো দিকে একটা বল প্রয়োগ করে, যাকে আমরা কি বলেছিলাম? ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। ঠিক তেমনি এই তরল স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ সাপেক্ষে অপর স্তম্ভ যখন গতিশীল হতে চায়, তখন কি করে? অপর স্তম্ভ ওই স্তম্ভের গতির বিরুদ্ধে বাধা বল সৃষ্টি করে। এই বাধা বল সৃষ্টি করা ধর্মকে আমরা কি বলবো? সান্দ্রতা। এবং এই বলটাকে আমরা কি বলবো? সান্দ্র বল। তাহলে আমরা একদম জিস্ট করে বলতে গেলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে যদি একটা ধারালো প্রবাহীর ক্ষেত্রে বা যে কোনো একটা প্রবাহীর ক্ষেত্রে তরল স্তম্ভের দুটি তলের মধ্যে ওদের মধ্যে যে বেগ, আপেক্ষিক বেগ সৃষ্টি করে, সেই বলটা আমরা কি বলবো? সান্দ্র বল। এবং এই ধর্মটা আমরা কি বলবো? সান্দ্রতা। এই সান্দ্রতা মূলত ডিপেন্ড করে এক তরল স্তম্ভ থেকে অপর তরল স্তম্ভের ডিসটেন্স বাড়ার সঙ্গে সঙ্গে। কারণ দেখো, আমি যদি মনে করি এই 1 নম্বর লেয়ারটি ভি বেগে যাচ্ছে, তাহলে অবশ্যই 2 নম্বর লেয়ারটি এর চেয়ে একটু বেশি বেগে যাবে, অর্থাৎ ডেল ভি প্লাস বেগে যাবে, অর্থাৎ এর বেগ কত হবে? ডেল ভি প্লাস ভি। নিশ্চয় 3 নম্বর লেয়ারের বেগ আর একটু বেশি হবে, কারণ যেহেতু 1 নম্বর লেয়ার থেকে 2 নম্বর এবং 3 নম্বর লেয়ারের ডিসটেন্সটা বাড়ছে, সেহেতু বেগের মানটাও বাড়বে। তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এর মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর লেয়ারের মধ্যে বেগের পার্থক্য বা আপেক্ষিক বেগ হবে v প্লাস ডেল ভি মাইনাস ভি, দ্যাটস ওয়াই ডেল ভি। অর্থাৎ আমার একটা লেয়ার, মানে আমি ধরে নিই এখন যে 1 নম্বর থেকে 2 নম্বর লেয়ার ডিসটেন্স হচ্ছে x, অর্থাৎ আমি x ডিসটেন্স গেলে আমার বেগ কত বাড়ছে? ডেল ভি। অর্থাৎ বেগের, অর্থাৎ x দূরত্ব গেলে বেগ বৃদ্ধি ডেল ভি, অর্থাৎ ডেল x দূরত্ব ডেল ভি, অর্থাৎ একক দূরত্ব গেলে বেগ বৃদ্ধি কত হয়? dv বাই ডেল x। এই যে অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বেগের বৃদ্ধি হচ্ছে, কার সঙ্গে দূরত্ব? একটা লেয়ারের সঙ্গে অপর লেয়ারের দূরত্ব সাপেক্ষে যে বেগের বৃদ্ধি হচ্ছে, কি আমরা কি বলবো? বেগের গতিমাত্রা। তার মানে আমরা এখানে বলতে পারি বেগের গতিমাত্রা dv বাই dx বলতে পারি। অর্থাৎ একটা লেয়ারের সঙ্গে অপর লেয়ারের যে বেগের পার্থক্য উইথ রেসপেক্ট টু ডিসটেন্স, তাকে আমরা বলবো বেগের অতিমাত্রা। সান্দ্র বল নির্ভর করে বেগের অতিমাত্রার উপর, অর্থাৎ আমরা যত আমাদের বেগের অতিমাত্রা বাড়বে সান্দ্র বল তত বাড়বে। অর্থাৎ F ভ্যারিজ as dv বাই dx
এছাড়াও সান্দ্র বলের পরিমাণ নির্ভর করে এই তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ দুটো লেয়ারের মধ্যে ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বাড়বে সান্দ্র বল তত বাড়বে। অর্থাৎ আমরা কি বলতে পারি, F ভ্যারিজ অ্যাজ A, এই দুটো থেকে আমরা পাবো F ভ্যারিজ অ্যাজ A dV বাই dx, অর্থাৎ F ইকুয়াল টু ইটা A dV বাই dx। এই ইটা হলো কি আমার সান্দ্রতাঙ্ক। আশা করি তোমাদের সান্দ্রতাঙ্কের মানটা ক্লিয়ার হলো। অর্থাৎ আগে বলে দিচ্ছি, একটা লেয়ারের সাপেক্ষে অপর লেয়ারের দূরত্ব বাড়লে বেগের মান বৃদ্ধি পায়। আমি ধরলাম এক লেয়ারের সঙ্গে দুই নম্বর লেয়ারের ডিসটেন্স dx এবং বেগ বৃদ্ধি হলো dv বা del v। তাহলে আমার বেগের অতিমাত্রা কি হবে, অর্থাৎ একক দূরত্ব গেলে আমার বেগ কত বাড়বে, dv বাই dx বা del v বাই dx বাড়বে। এখানে হলো বেগের অতিমাত্রা। অর্থাৎ আমি একটা লেয়ারের সাপেক্ষে যত উপরে যাব তত আমার কি বেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ সান্দ্রবল কি হবে, কমবে বা বাড়বে। ওকে, এবং এই সান্দ্রবলের মানটা কার উপর ডিপেন্ড করে, এদের মধ্যে লেয়ারের ক্ষেত্রের উপর ডিপেন্ড করে। যে যত এরিয়া হবে সান্দ্রবল তত বাড়বে। অর্থাৎ আমরা কি বলতে পারি, F ভ্যারিজ অ্যাজ dv বাই dx এবং F ভ্যারিজ অ্যাজ A, অর্থাৎ F ভ্যারিজ অ্যাজ A dv বাই dx, ভ্যারিয়েবল একটা কনস্ট্যান্ট এটা সমান কি হলো সান্দ্রতাঙ্ক। তার মানে আমরা কি পেলাম, F সমান কি পেয়েছি আমরা, F সমান পেয়েছি ইটা ইনটু A ইনটু dv বাই dx। অর্থাৎ এখান থেকে ইটা সমান কি পাবো আমরা, F বাই A ইনটু dv বাই dx। এখানে আমরা কি বলবো, তরলের সান্দ্রতাঙ্ক। অর্থাৎ আমরা এখান থেকে ডেফিনিশন মানলে কি হবে, দুটি তরল স্তম্ভের মধ্যে বেগের নতিমাত্রা একক পরিমাণ হলে ওই তরল স্তম্ভের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় সান্দ্রতাঙ্ক। অর্থাৎ আমরা যদি বেগের নতিমাত্রা dv বাই dx সমান 1 এবং a সমান 1 নিই, তবে আমাদের এটা সমান কি হবে, f। অর্থাৎ এই একটা তরল স্তম্ভের মধ্যে আমরা যদি এই একটা লেয়ারের সঙ্গে অপর লেয়ারের বেগের অতিমাত্রা 1 নিই এবং এদের মধ্যে এরিয়া যদি আমরা 1 নিই, তাহলে এই দুটি তরল স্তম্ভের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা কি বলবো, সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্ক বলতে কি বুঝবো আমরা, যে দুটি লেয়ারের মধ্যে যদি বেগের অতিমাত্রা 1 হয় এবং এদের ক্ষেত্রফল যদি 1 একক হয়, তাহলে ওই দুটি লেয়ারের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা কি বলবো, সান্দ্রতাঙ্ক। এখান থেকে আমরা ইজিলি সান্দ্রতাঙ্কের ইউনিট এবং ডাইমেনশন বার করতে পারবো। এখানে দেখো, তাহলে ইউনিটটা কি হবে, প্রতিবার করি এসআই, ফোর্সের ইউনিট কি নিউটন, এর ইউনিট কি মিটার স্কয়ার, বেগের ইউনিট কি মিটার পার সেকেন্ড এবং এসি ইউনিট কি বাই মিটার। অর্থাৎ কি আমাদের নিউটন বাই মিটার কিউব বাই মিটার সেকেন্ড, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার সেকেন্ড। ক্লিয়ার? অথবা একে আমরা বলতে পারি পাস্কেল ইনটু সেকেন্ড, দেখো এসআই ইউনিট সেম। তাহলে সিরিয়াস ইউনিট কি হবে, ডাইন পার সেমিস্টার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সান্দ্রতাঙ্কের ইউনিট পেয়ে গেলাম। এই ডাইমেনশন কি হবে, ডাইমেনশন ফোর্স ডাইমেনশন কি m in t minus 2 এরিয়া l স্কয়ার ভেলোসিটি
LT মাইনাস 1 ডিসটেন্সের এল কেটে গেল, তাহলে কি হবে m l ইনভার্স t মাইনাস 3 সরি t মাইনাস 1 হলো কি আমার এর ডাইমেনশন। তাহলে আমরা এই সাধারণত কি পেলাম, এর ডেফিনিশন পেলাম, এর রাশিমালা পেলাম এবং এর ইউনিট এবং ডাইমেনশন পেলাম। এখন আমরা দেখব সান্দ্রতাঙ্কের লেখচিত্রটা কেমন হয়। তাহলে আমরা কি পেলাম, সান্দ্রতাঙ্ক ইটা সমান কি পেলাম আমরা f বাই a ইনটু dv বাই dx এর রাশিমালা পেলাম। এর ইউনিট কি পেলাম আমরা SI পেলাম নিউটন মিটার স্কয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। CGS পেলাম ডাইন সেকেন্ড পার সেমি স্কয়ার। ডাইমেনশন পেলাম m l ইনভার্স t ইনভার্স, অর্থাৎ এগুলো কি পেলাম এখান থেকে পেলাম। এখন দেখবো আমরা এই লেখচিত্রটা কেমন হয়। এখন দেখবো এই লেখচিত্র কেমন হয়। ইমাজিন করো এই একটা নল, এখানে আছে আমার 1 নম্বর লেয়ার, এখানে আছে আমার 2 নম্বর লেয়ার, এখানে আছে আমার 3 নম্বর লেয়ার, এখানে 4 নম্বর, এখানে 5 নম্বর, 6 নম্বর, এখানে 7 নম্বর, 1 2 3 4 5 6 7। তাহলে একের বেগ নিশ্চয়ই একটু কম হবে, 2 এর একটু বেশি হবে, 3 এর আরেকটু বেশি হবে, 4 এর আরেকটু বেশি হবে, ঠিক সেম আবার দিকে কমতে থাকবে। 3 এর একটু কম হবে, 2 এর আরেকটু কম হবে, 1 এর আরেকটু কম হবে, কারণ এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 6 7, অর্থাৎ 1 এর সঙ্গে 2 এর যেমন একটা ফোর্স কাজ সাধারণ কাজ করছে, ঠিক 7 এর সঙ্গে 6 এর কাজ করবে, 1 এর সঙ্গে 3 এর সেই 7 এর সঙ্গে 4 এর, অর্থাৎ এই মিডিল অবস্থিত এই দুটোর কি হবে বেগ একটু বেশি হবে। সেজন্য দেখো গ্রাফটিতে কেমন লাগছে আমার, গ্রাফটিতে আছে আমার অধিবৃত্তাকার, অর্থাৎ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কের লেখচিত্র কেমন হয়, লেখচিত্র হয় অধিবৃত্তাকার। ক্লিয়ার, অর্থাৎ 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের যেমন বেগটা বেশি, ঠিক তেমনি 7 নম্বরের সাপেক্ষে 6 নম্বরের বেগটা বেশি, আবার 1 এর সাপেক্ষে 3 আরো বেশি, আর 7 এর সাপেক্ষে 5 আরো বেশি, অর্থাৎ যত আমরা দুই পাশ থেকে যত আমরা ডিসটেন্স বাড়াবো তত বেগ বাড়বে, অর্থাৎ এই যে সম্মুখভাগটা একটু বেশি বেড়ে যাবে, অর্থাৎ এর থেকে আমরা হবে অধিবৃত্তাকার লেখচিত্র পাবো। এখন আমরা আলোচনা করব সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। ক্রিটিক্যাল ভেলোসিটি এই জিনিসটা কি, দেখো একটা নলের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট বেগে প্রবাহীগুলো প্রবাহিত হচ্ছিল, ওকে। এখন ধরো প্রবাহটা আমার শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহী ছিল। এখন এই বেগের মান একটা সর্বোচ্চ বা একটা ম্যাক্সিমাম মানের জন্য এই ধারারেখ প্রবাহটা কেমন হয়ে গেল, একটা অশান্ত প্রবাহিতে পরিণত হলো। কেমন হলো, এটা অশান্ত। অর্থাৎ বেগের একটা সর্বোচ্চ মানে, অর্থাৎ বেগের যে সর্বোচ্চ মানে একটা শান্ত প্রবাহী অশান্ত প্রবাহীতে বা ক্ষুদ্র প্রবাহীতে পরিণত হয়, বেগের সেই সর্বোচ্চ মানকে আমরা কি বলবো, ক্রিটিক্যাল ভেলোসিটি। অর্থাৎ বেগের সর্বোচ্চ মানে শান্ত প্রবাহী অশান্ত প্রবাহী
প্রবাহিতে পরিণত হয় তাকে বলা হয় সন্ধিবেগ। ওকে, ক্লিয়ার। এই সন্ধিবেগের মান পরীক্ষাতে জানা গেছে, এই সন্ধিবেগের মান তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? সন্ধিবেগের মান তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। এক নম্বর কি হচ্ছে, একে যদি আমরা ভিসি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি বলবো, সান্দ্রবেগের মান সান্দ্রতাঙ্কের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ সান্দ্রতাঙ্ক যত বেশি হবে, অর্থাৎ দুটো তরল স্তম্ভের মধ্যে আকর্ষণ বল যত বেশি হবে, ভিসকসিটি অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি কি হবে তত বেশি হবে। দুই নম্বর কি বলছে, 1/ρ। তরলের ঘনত্ব যদি বাড়ে তাহলে সন্ধিবেগ কমবে, তরলের ঘনত্ব বাড়লে সন্ধিবেগ কমবে, ঘনত্ব কমলে সন্ধিবেগ বাড়বে। আর 3 নম্বর হচ্ছে BC ভ্যারিসেস 1/length। অর্থাৎ এই প্রবাহীর দৈর্ঘ্য বাড়লে সন্ধিবেগ কমবে, দৈর্ঘ্য কমলে সন্ধিবেগ বাড়বে। এই তিনটে জিনিসের উপর শুধুমাত্র সন্ধিবেগের মান নির্ভর করে। ক্লিয়ার? তার মানে কি বললাম, এই অর্থাৎ সন্ধিবেগ মানে কি, অর্থাৎ বেগের যে সর্বোচ্চ মানে শান্ত প্রবাহী বা ধারক প্রবাহী অশান্ত প্রবাহীতে পরিণত তাকে আমরা কি বলি, সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ক্রিটিক্যাল ভেলোসিটির মান শুধুমাত্র তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি, সান্দ্রতাঙ্ক বাড়লে সন্ধিবেগ বাড়ে, তরলের ঘনত্ব বাড়লে সন্ধিবেগ কমে, এবং লেন্থ বাড়লে সন্ধিবেগ কমে। তিনটা কম্বাইন করলে কি হবে আমাদের, ভিসি ভ্যারিসেস ইটা বাই রো এল। ভ্যালুটা কি আসবে, রোনাল্ড সংখ্যা ইটা বাই রো এল। এখানে আর হলো কি রোনাল্ডস সংখ্যা। ওকে, এখন দেখবো রোনাল্ড সংখ্যার উপরে কিভাবে ডিফাইন করে প্রবাহী শান্ত বা প্রবাহী অশান্ত হয়। পরীক্ষাটা দেওয়া জানা গেছে, এই রোনাল্ড সংখ্যার মান যদি 2300 চেয়ে কম হয় তখন এর কি বলা হয়, শান্ত প্রবাহী। এবং রোনাল্ড সংখ্যার মান 2300 থেকে বেশি তাকে আমরা কি বলি, অশান্ত প্রবাহী। এই রোনাল্ড সংখ্যার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কোন প্রবাহীটা শান্ত বা কোন প্রবাহীটা অশান্ত আমরা বুঝতে পারবো। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে ভিসকসিটি, তাহলে আমরা ভিসকসিটি কি পড়লাম, ভিসকসিটি ডেফিনিশন পড়লাম, ওর ইউনিট পড়লাম, ডাইমেনশন পড়লাম, তাছাড়াও কি বললাম আমরা, ক্রিটিক্যাল ভেলোসিটি পড়লাম। ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে আমরা দেখলাম যে এই ক্রিটিক্যাল ভেলোসিটির মান কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং রোনাল্ড সংখ্যার মানের উপর কিভাবে আমরা একটা প্রবাহী শান্ত না অশান্ত সেটা আমরা ডিফাইন করতে পারছি। অর্থাৎ আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি এবং রোনাল্ড সংখ্যার রিলেশনটা আমরা এখানে পেয়ে গেলাম, এবং রোনাল্ড সংখ্যা দিয়ে আমরা কিভাবে একটা প্রবাহী শান্ত বা কিভাবে অশান্ত সেটা ডিফাইন করতে পারলাম। আমাদের এরকম ভিডিও আরো পেতে বা এরকম আরো কনসেপচুয়াল ভিডিও পেতে এবং আমাদের চ্যানেল এজেলানকে অবশ্যই ফলো করো। এরকম সুন্দর সুন্দর টপিকগুলোকে তোমাদের কোর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এজেলান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে।